হ্যালো। হ্যাঁ এলিনা ম্যাম। আচ্ছা শোনো, হ্যাঁ তুমি কোথায়? আগে হ্যাঁ ম্যাম, আমি লোকেশনেই আছি। আচ্ছা, ভেতরে চলে এসো, ঠিক পেছনের আছে। দিকে। আমি ওখানেই আছি। হ্যাঁ ঠিক আছে, আমি পৌঁছে গেছি। ঠিক আছে। তো বড় অদ্ভুত জায়গা। এলিনা ম্যাম, এলিনা ম্যাম, কেউ আছেন? হ্যাঁ হ্যালো। তুমি কোথায়? ম্যাম আমি পৌঁছে গেছি, আমি নিচে দাঁড়িয়ে আছি বিল্ডিং এর। আচ্ছা, একটা কাজ করো, ওপরে চলে এসো। ম্যাম উপরে? হ্যাঁ, ওপরে তাড়াতাড়ি এসো। ওকে ঠিক আছে ম্যাম, আমি আসছি। ওকে। ম্যাম আমি এসে গেছি। এলিনা ম্যাম, ম্যাম। আর ইউ শিওর এটা সেই কেসটা? আই এম 100% শিওর স্যার, এটা ওই কেসটাই। তবে আমরা যা ইনফরমেশন পেয়েছি সেই অনুযায়ী মনে হচ্ছে যে এই মার্ডারটা চুরির জন্য হয়েছে। এই ছেলেটা ডেলিভারি জিনিস নিয়ে যাচ্ছিল হয়তো, আর কেউ ওকে আটকে লুট করার চেষ্টা করছিল, আর তাই হয়তো ও ওকে মেরে দিয়েছে। বিনীত, তোমার এরকম কেন মনে হচ্ছে যে এর পেছনে অন্য কেউ আছে? কারণ স্যার যা হয়েছে তার আগেই আমি তার সাথে ফোনে কথা বলেছি। আর আমিও শুনেছিলাম স্যার। আমি তোমার বয়ফ্রেন্ডের জন্য অনেক আগেই অর্ডার করে দিয়েছিলাম। আচ্ছা, তোমার ওই ওয়েবসাইটের কি হলো? 3 ইয়ার্স অনলাইন। আমি তো অর্ডার করেছি, বুঝতে পারছি না ডেলিভারির ছেলেটা কোথায়। দেখো, কল করো। হ্যাঁ হ্যালো। আরে আপনি কোথায়? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সরি স্যার, আধ ঘন্টার মধ্যেই আসছি। আমার ক্লায়েন্ট অ্যাড্রেস দিয়েছিল এক জায়গার, আর ডেকে পাঠালো আমাকে আরেক জায়গায়। শুধু আমি সেই জায়গাটাই খুঁজছি। প্লিজ স্যার একটু ওয়েট করুন। দাদা, এই এসজে মিল কোথায়? এসজে মিল হ্যালো, কার সাথে কথা বলছেন? সোজা? হ্যাঁ স্যার, এই তো আমি আর আধ ঘন্টার মধ্যেই আসছি। হ্যাঁ ঠিক আছে, আসুন। কিন্তু ও পৌঁছয়নি স্যার, আমরা বুঝতে পারলাম না যে কি হয়েছে। তারপরে আমি একটা নিউজ পেপারে আর্টিকেল দেখলাম আর ওকে বললাম, আর আমরা ভেবেছিলাম যে এটা ওই। স্যার একদম পরিষ্কার শুনেছিলাম, ও কাউকে এসজে মিলের অ্যাড্রেস জিজ্ঞেস করছিল। তাহলে তো এটাও হতে পারে যে যার জিনিস রাজ ডেলিভারি করতে যাচ্ছিল সেই লোকটাই হয়তো রাজকে ফোন করেছিল আর ওখানে ডেকে নিয়েছে এসজে মিল কম্পাউন্ডে। স্যার আমরা তো এটা র্যান্ডম রবারি কেস ভাবছিলাম, এটা তো মার্ডার কেস মনে হচ্ছে। যদি এটা প্ল্যান থাকে স্যার, তো এই প্ল্যানটাকে বুঝে নিয়ে আমরা অপরাধীর কাছে পৌঁছতে পারি। ঠিক আছে বিনীত, রজত, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা দুজনে আমাদের খুব সাহায্য করেছো। যেতে পারো তোমরা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই এসজে মিল কম্পাউন্ডের ব্যাপারে ভালো করে খোঁজ নাও, জিজ্ঞাসাবাদ করো, দেখো নিশ্চয়ই কিছু না কিছু তো পাওয়া যাবেই। আর সেই লোকটারও খোঁজ নাও যে রাজকে ফোন করে এসজে মিল কম্পাউন্ডে ডেকে নিয়েছিল।
যেভাবে পড়েছে দেখে মনে হচ্ছে উপর থেকে পড়েনি তো। ছবিগুলো দেখাও তো। ইয়েস স্যার। এই দেখুন স্যার, চিত হয়ে পড়েছে আর গলা কাটা হয়েছে। আপনি এর ব্যাপারে জানতে পারলেন কিছু? এর পরিচয় কি? হ্যাঁ স্যার, খোঁজ নিয়েছি। এর নাম হলো রাজ। করসপন্ডেন্স কোর্স নিয়ে পড়াশোনা করছিল আর এর ফ্যামিলিতে কেউ নেই। নিজের খরচা ওঠানোর জন্য ই শপ অনলাইনে এসব কাজই করে বেড়াতো। বেচারা। আচ্ছা এটা বলো কত টাকার এর জিনিসপত্র চুরি হয়েছে? মোটামুটি 1.5 লাখ টাকার। কিন্তু স্যার, যে জিনিসগুলো চুরি হয়েছে সবগুলো ইনসিওর ছিল স্যার। ইনসিওর করা আছে? মানে কোম্পানির আর যে অর্ডার দিয়েছিল ওদের দুজনের কোনো ক্ষতি হবে না। কিন্তু স্যার, বেচারার প্রাণটা তো চলে গেল, তাও মাত্র 1.5 লাখ টাকার জন্য। এর মোবাইল আর পার্স দুটোই পাওয়া যাচ্ছে না। রানে, আচ্ছা একটা কথা বলো তো, এই বিল্ডিংটা এরকম অসম্পূর্ণ, মানে বলতে চাইছি এটার কনস্ট্রাকশন বন্ধ কেন? এটার কোনো কিছু জানোই বিল্ডিং এর ব্যাপারে? হ্যাঁ স্যার, আমি খোঁজ নিয়েছি। অ্যাকচুয়ালি বিল্ডারের কাছে টাকা ছিল না বলে তাই মাঝপথে ও কাজটা বন্ধ করে দেয়। মানে সিকিউরিটি, ওয়াচম্যান, সিসিটিভি ক্যামেরা কিছুই নেই, একেবারে নিস্তব্ধ এলাকা। খুন করার জন্য এর থেকে ভালো জায়গা তো আর হতেই পারে না স্যার। খুব প্ল্যানিং করেই মার্ডার করা হয়েছে, সেই জন্যই আমরা কোনো প্রমাণ পেলাম না। আর কিছু না হোক ফিঙ্গারপ্রিন্টের জন্য তো ট্রাই করা যেতে পারে। কিচ্ছু পাওয়া যায়নি বস, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, একদম ক্লিন। হ্যাঁ, আর ওই অস্ত্রটাও পাওয়া যায়নি যেটা দিয়ে বেচারা রাজের গলা কাটা হয়েছে। স্যার, গলায় দাগ দেখে মনে হচ্ছে হয়তো ছুরির মতো কিছু হবে, কিন্তু নর্মাল ছুরির মতো নয়। ছুরি যেটাতে একটু কার্ভ ছিল, কিন্তু যাই ছিল সেটা খুব খুব ধার ছিল, এতটাই শার্প যে এক কোপে গলা কেটে গিয়েছিল। একটাই কোপে গলাটা কেটে গেছিল আর একটাই আঘাত করেও এর হাড় ভেঙে দিয়েছিল। এটা এমন হয়নি তো যে খুনি রাজকে কোনোভাবে বাঁচিয়ে রাখতেই চায়নি, প্রাণে মেরে দিতে চেয়েছে? ওর চুরি করার কোনো উদ্দেশ্যই ছিল না। স্যার, হ্যাঁ, রাজ যে কোম্পানিতে কাজ করত তার মালিককে বিউরোতে ডেকে এনেছি। স্যার, এই রাজকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু এমপ্লয়ি রেকর্ড দেখে এটা বলতে পারি যে ও একজন এফিশিয়েন্ট ডেলিভারি বয় ছিল। সব বসেরা, সব কাস্টমাররা, অলমোস্ট সবাই ওর সম্পর্কে পারফেক্ট ফিডব্যাক দিয়েছিলেন। এত সিনসিয়ার ডেলিভারি বয়কে কেউ কেন খুন করতে যাবে? হ্যাঁ স্যার, আমিও তো সেটাই ভাবছি। আই এম শকড স্যার। রাজ সেদিনকে যেখানে যেখানে ডেলিভারি করতে গেছিল আর যা যা জিনিস চুরি হয়েছে তার একটা লিস্ট চাই। রাজের ওই দিনই কোনো একটা কাস্টমারের কল এসেছিল, যেটা ডেলিভারি হওয়ার আগে লোকেশন চেঞ্জ করার কথা বলেছিল। যত কাস্টমার আছে ওদের সবার নাম চাই আমাদের। শিওর, দেখছি। স্যার, এটা বিনি। স্যার, ওর অফিসের অ্যাড্রেসটাও আলিনার অ্যাড্রেসের পরেই রয়েছে। আলিনাই ফোন করেছিল তাহলে। ল্যাপটপ অর্ডার দিয়েছিলেন। খুবই দামি ল্যাপটপ। হ্যাঁ, কিন্তু ওর এই অ্যাড্রেস এসজি মিলস নয়, অন্য কোথাও। আর স্যার, এটা এসজে কম্পাউন্ড থেকে 2-3 কিলোমিটার দূরেই। তার মানে এলিনা ফোন করে ওর বাড়িতে আসার বদলে ওকে এসজি মিলে ডেকেছিল। কিন্তু ও যেখানে থাকে সেটা তো খুবই পশ এরিয়া। 1.5 লাখ টাকা জিনিসের জন্য ও কাউকে কেন খুন করতে যাবে? কিন্তু স্যার, পেমেন্ট আগে থেকে হয়নি, ক্যাশ অন ডেলিভারি ছিল। ঠিক আছে মিস্টার সূর্য, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তোমরা এলিনার বাড়িতে গিয়ে দেখো। বুঝতে পারছি না ও এখন বাড়িতে আছে না পালিয়ে গেছে। আর বল, তোর কিটি পার্টি কেমন কাটলো? মনোজ, দেখো তো কে, খুব এনজয় করেছিস। আর আলিনা? ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? সিআইডি। তুমি ই শপ থেকে অনলাইন শপিং করো?
হ্যাঁ, কিন্তু মাঝে সাঝে। ওয়েডনেসডেতে আপনার কোনো প্যাকেজ আসার কথা ছিল? ওয়েডনেসডে আমি তো কিছুই অর্ডার করিনি। আর ঈশ্বর, যে এই শপ থেকে আপনি ল্যাপটপ আনাননি? ল্যাপটপ? নো, নট এট অল। তোমার ফোনটা দাও। বাট ওয়াই? আপনারা আমাকে বলবেন ব্যাপারটা হচ্ছেটা কি? দেখুন ম্যাডাম, আমরা শুধু ইনভেস্টিগেট করতে এসেছি, আপনি শুধু কোঅপারেট করুন আমাদের সঙ্গে। ফোনটা দাও তোমার। দাও দাও। যদি তুমি কোনো ল্যাপটপ অর্ডার নাই করে থাকো, তাহলে বুধবার দিন 12:55 নাগাদ তুমি ডেলিভারি বয়কে ফোন কেন করেছিলে? What? আমি কোনো ডেলিভারি বয়কে মোটেও ফোন করিনি। আপনার নামে একটা ল্যাপটপ অর্ডার করা হয়েছিল, যেটা এখানে ডেলিভার হওয়ার কথা ছিল, আর আপনার মোবাইল নাম্বার থেকে ডেলিভারি বয়কে কল গিয়েছিল, আর আপনি কিচ্ছু জানেন না? লিসেন, আমি সত্যি কিচ্ছু জানি না যে আপনারা কি বলছেন আর কার ব্যাপারেই বা বলছেন। আচ্ছা চলো, মেনে নিলাম তুমি কিছু অর্ডার করোনি, তাহলে তোমার কোনো কনফার্মেশন মেসেজও আসবে না। এখনই জেনে যাবো সেটা। আচ্ছা, তাহলে একটা কথা বলুন, ওই দিন দুপুর 1টার সময় আপনি কোথায় ছিলেন? আমি স্যালুনে গেছিলাম আমার হেয়ার ট্রিটমেন্টের জন্য। আর তোমার ফোনটা কোথায় ছিল? আমার কাছে ছিল না, কারণ সমস্ত কাস্টমারসদের ফোন চেঞ্জিং রুমের বাইরে একটা বলে রাখা ছিল। পুরবি, আমার মনে হয় ও মিথ্যে বলছে। হতে পারে এর ফোন থেকে অন্য কেউ রাজকে ফোন করেছিল। যে স্যালনের কথা বলছে ওখানে গিয়ে দেখি এবার। আপনি কোন স্যালনে গেছিলেন? দ্য ইউনিসেক্স স্যালন। স্যার, এই এলিনা হয়তো এখানেই কোথাও বসেছিল ওর হেয়ার ট্রিটমেন্ট করার জন্য। সেটাও আবার সিসিটিভি ক্যামেরার সামনে। এক্সকিউজ মি, ক্যান আই হেল্প ইউ? আমরা সিআইডি থেকে আসছি। আপনি এই সেলুনের মালিক? আগে হ্যাঁ। আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করব। একটু চিন্তা করে বলুন, ওয়েডনেসডে বুধবার দুপুরে এলিনা নামের কোনো ক্লায়েন্ট এই চেয়ারে বসেছিল? ওয়েডনেসডে? হ্যাঁ। ইয়েস স্যার, উনি এখানে হেয়ার ট্রিটমেন্ট করতে এসেছিলেন, আমি ওনাকে অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা, আমরা ওই দিনের সব সিসিটিভি ফুটেজ চাই। শিওর। বিকাশ, তুমি ওয়েডনেসডের সিসিটিভি ফুটেজটা একটু নিয়ে এসো তো। স্যার, এলিনা তো পুরো সময়টা তার চেয়ারে বসেছিল, আর সেই সময় ও ফোনও ইউজ করেনি। আচ্ছা, আপনার সেলুনে যে সমস্ত ক্লায়েন্টরা আসে তারা কি তাদের ফোনটাকে বাউলের উপর রাখে? ইয়েস স্যার, বাউলে তো সব ফোনে রাখা হয় যতক্ষণ না ওনাদের ট্রিটমেন্ট চলতে থাকে, চেঞ্জিং রুমের পাশে। আর এই ফোন বাউল বা এই চেঞ্জিং রুমের কাছে কে কে যেতে পারে? ক্লায়েন্ট ছাড়া আমি, আমাদের স্টাফদের মধ্যে ক্লিনিং লেডি ওই যেতে পারে। আচ্ছা, আপনাদের ক্লায়েন্টের ইনফরমেশন মানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো কোথায় লিখে রাখেন? ওই রেজিস্টারটায়। এমনিও রেজিস্টারটা ওপেনই থাকে, যে কেউ দেখতে পারে। যে কেউ দেখতে পারে? আচ্ছা, আপনার সেলুনে সব মিলিয়ে স্টাফ কতজন আছে, আর ওই দিন এখানে ক্লায়েন্ট কত ছিল? স্যার, স্টাফের মধ্যে তো 8-10 জন লোক আছে, কিন্তু ওয়েডনেসডে 4 থেকে 5 জন লোক ছিল। স্যার, ফুটেজে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে সময় রাজকে এলিনার ফোন থেকে ফোন করা হয়েছিল ওই সময় চেঞ্জিং রুমের কাছে 3 জন কাস্টমার ছাড়া আর কেউ ছিল না। স্যার, এদেরকে ছাড়া কাস্টমারদের মধ্যেও কেউ ওর ফোন ইউজ করতে পারে। আচ্ছা, এই বাকি যে ক্লায়েন্টরা ওখানে ছিল তখন, এদের নাম আপনি জানেন? স্যার, এরা তো আমাদের রেগুলার ক্লায়েন্ট, জেনি, সিমোনা আর কুনাল। রবি, এদেরকে কন্ট্যাক্ট করে ইমিডিয়েট এখানে ডাকো।
হ্যালো। হ্যাঁ, আমি অমর বলছি। আমার সপাতনের কাছ থেকে একটা অর্ডার ছিল যেটা আজ ডেলিভারি হওয়ার কথা ছিল। একটা ছোট রিকোয়েস্ট রয়েছে, এটা কি তুমি অন্য একটা অ্যাড্রেসে ডেলিভার করতে পারো? সরি স্যার, পসিবল হবে না। আজকে আমার অনেকগুলো ডেলিভারিজ আছে আর আমার পুরো শিডিউল এদিক ওদিক হয়ে যাবে। আরে না ভাই, বেশি দূরে নয়, আমার বাড়ি থেকে শুধু 5 মিনিট দূরে। স্যার পসিবল হবে না, কারণ এসজে মিলে যে ঘটনা ঘটেছে তারপরে বস আমাদেরকে স্ট্রিক্টলি বলেছেন যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানেই ডেলিভার করতে। আরে ভাই, এসজি মিলে যা হয়েছে তা সবার সাথে হয় নাকি? আমি তোমাকে মারতে যাবো কেন? আমি একটু অসুবিধার মধ্যে আছি, তাই তোমাকে রিকোয়েস্ট করছি ভাই, ডেলিভারি করে এক্সট্রা কিছু টাকা নিয়ে নিও। দেখো সামনে একটা ওয়্যার হাউস রয়েছে, ওখানেই চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে স্যার, আরো দুটো ডেলিভারি আছে, তারপরে আধ ঘন্টায় আপনার কাছে আসছি। খুব ভালো, চলে এসো। কেউ আমাদের বলবে এখানে ঠিক কি হচ্ছে? আর আমাদের এখানে ডাকা হয়েছে কেন? আরে আমরা করেছিটা কি? এখন আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করব একটা মার্ডারের ব্যাপারে। মার্ডার? কোনো মার্ডারের সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমাদের কি জিজ্ঞাসা করতে চাইছেন? আর আমাদের এসবের মধ্যে কেন ফাঁসাচ্ছেন? ওয়েডনেসডে বুধবার দুপুরে এলিনা নামের একজন মহিলা এখানে বসেছিল, আর তারপরে দুপুরে 1টার সময় ওর ফোন থেকে কেউ কল করেছিল, আর ওই পরে মার্ডার করেছে। একটু এটা দেখো। আলিনা ছাড়া তোমরা তিনজনই ছেলে যারা ফোনের কাছে যেতে পারতে। এবার সত্যি কথা বলে দাও, এলিনার ফোন থেকে ফোনটা কে করেছিল? কি? কিসের কল? কার কল? আমি কারুর ফোনে কেন হাত দিতে যাব? কেউ কেন হাত দেবে? স্যার, এরা এমনিতেও শিক্ষিত আর পয়সালা ফ্যামিলিতেই বিলংস করে। যখনই আসে 1 ঘন্টায় 10,000 টাকা করে বিল করে। তা সত্যি কথা বলতে কি, আমার তো মনে হয় না এরা কিছু সামান্য টাকার জন্য কাউকে খুন করবে। হতে পারে খুন টাকার জন্য করা হয়নি। হ্যাঁ, রাজের সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল আর আমাদের ডিস্ট্র্যাক্ট করার জন্য চুরি করেছে। স্যার, আমি অনলাইন শপিং করি, আর এরাও নিশ্চয়ই অনলাইন শপিং করে। আমরা অন্য কারোর কার্ড থেকে অর্ডার কেন করব স্যার? ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন, কিন্তু হ্যাঁ, আমাদের পারমিশন ছাড়া আপনারা শহর ছেড়ে বাইরে যেতে পারবেন না। প্লিজ আমাদের সাথে একটু কোঅপারেট করুন। স্যার, এই তিনজনকে দেখে মনে হচ্ছে না এরা খুন করেছে বলে। যাই হোক, এদের তিনজনের উপর নজর তো রাখতে হবে। অমর স্যার, আমি সপাতন থেকে এসেছি, ডেলিভারি বয়। স্যার, দেখো যতীন, ভয় পেও না, ঠান্ডা মাথায় ভেবে বলো
এক্স্যাক্টলি কি হয়েছিল। স্যার সবকিছু বলে তো দিয়েছি পুলিশকে। একবার আবার বলো, আমরা শুনতে চাইছি। হতে পারে তোমার আরো কিছু মনে পড়তে পারে। আমি আমি ডেলিভারি করতে যাচ্ছিলাম যখন ওই ফোনটা আমার কাছে আসে। উনি আমাকে বললেন যে ডেলিভারিটা বাড়িতে নয়, ওর সামনে এগিয়ে গিয়ে একটা ওয়্যার হাউস আছে, ওখানে করতে হবে। আমি বারণ করেছিলাম কিন্তু উনি শোনেননি। ওখানে গিয়ে দেখি খুব ভয়ঙ্কর একটা জায়গা। মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে এখানে। স্যার আমার সাহস হয়নি ভিতরে যাওয়ার, আর আমি দরজা থেকেই ফেরত চলে আসছিলাম। আর ঠিক তখনই কেউ আমার দিকে ছুরিটা ছুড়লো আর আমি ওখান থেকে পালালাম। তুমি কি দেখেছিলে সেই লোকটাকে? না স্যার, আমি নিজের প্রাণটা বাঁচিয়ে ওখান থেকে চলে আসতে পেরেছি। আর আর আমি পেছন ফিরে দেখিনি স্যার। আওয়াজটা শুনেছো নিশ্চয়ই ফোনে? যদি আরেকবার শোনো তাহলে চিনতে পারবে তো? হ্যাঁ স্যার, চিনতে পারবো। এই অমরকে ডাকো। আমি কাউকে ফোন করিনি, আর আমি কোনো অর্ডারও করিনি। তাহলে ডেলিভারি বয়কে আমি কেন ফোন করতে যাব? ওই সময় তুমি কোথায় ছিলে? ওই সময় আমি জিমে ছিলাম, আর ওয়ার্কআউট করার সময় আমি কারুর ফোন ধরি না। আর আমাদের সবার ফোন ওই বাইরে ড্রয়ারে থাকে। যতীন, গলা শুনেছ ওই ছেলেটার? কি মনে হয় এই কি সে? না স্যার, ইনি সেই লোকটা নন। আরে ঈশ্বর, ঠিক মনে আছে? স্যার ওর গলার স্বর খুব ভারী প্রকৃতির। এই লোকটা ও হতে পারে না। ঠিক আছে, তুমি যেতে পারো। যদি দরকার পড়ে ডেকে নেব। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের তো মনে হচ্ছিল যে রাজের মার্ডার ব্যক্তিগত শত্রুতার জন্যই হয়েছে, কিন্তু এখানে তো দেখছি অন্য ব্যাপার। টাকার জন্যই খুন করা হয়েছে সেটাও তো বলা যাচ্ছে না। এক্স্যাক্টলি স্যার, কেননা এইবার তো জিনিসপত্র 50,000-এর ছিল। হতে পারে স্যার, খুনির খুব টাকার প্রয়োজন, কিংবা মেন্টালি আনস্টেবল। স্যার যদি তাই হয় তাহলে ওই সেলুনের 4 জন তো হবে না, কারণ ওরা তো যথেষ্ট রিচ। ওই 4 জনের ব্যাপারে কি জানতে পেরেছো? ফলো আপ করেছো? হ্যাঁ স্যার, লোকাল পুলিশ ওদের উপর নজর রাখছে। যখন যতীনের সাথে ঘটনা ঘটে তখন সিমোনা আর আলিনা অন্য কোথাও ছিল, আর কুনাল আর জেনির কোনো রকম খোঁজ খবরই ছিল না। সকাল থেকে নিরুদ্দেশ। একটা কাজ করো, ওই জিমে গিয়ে খোঁজ নাও এমন কে আছে যে অমরের ফোন থেকে যতীনকে ফোন করতে পারে। আর পুরবি ওই ছুরিটার ফুল ইনফরমেশন বের করো। এক্সকিউজ মি, এই জিমের ম্যানেজারকে? আরে আপনি তো অলরেডি এতটা ওয়েল বিল্ড, ট্রেনারের জবের জন্য অ্যাপ্লাই করতে এসেছেন নাকি? আপনি থাকতে আমাদের কি প্রয়োজন? সিআইডি, আমরা আপনার থেকে কিছু প্রশ্নের উত্তর চাই। মিস্টার হেমন্ত। হেমন্ত হেমন্ত কয়েকদিন ধরে ডি ইউনিসেক্স স্পা সেলুনে আর এই জিমে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা কমন। মানে কেউ কারো ফোন থেকে অন্য কাউকে ফোন করেছে, আর ঠিক তারপরে ওর মার্ডারও হয়ে গেছে। তুমি ডি ইউনিসেক্স অ্যান্ড স্পায়ার নাম শুনেছো? না তো। এই অমর এখানে আসে ওয়ার্কআউট করতে? হ্যাঁ আসে তো। আচ্ছা, কাল বিকেলে 4:30-র সময় অমর কি জিমেই ছিল? স্যার এটা তো আমাকে ওর ট্রেনারের কাছে জিজ্ঞেস করতে হবে। আমি 1 মিনিট ওকে ডাকছি। জয়ন্ত, জয়ন্ত, এই অমর কাল বিকেল 4:30-র সময় জিমেই ছিল? অমর, হ্যাঁ ওইখানেই ছিল স্যার, আমি ওকে অ্যাটেন্ড করছিলাম। আর সেই সময় ওর ফোনটা ওর কাছে ছিল? ফোন না না স্যার, হেমন্ত স্যারের স্ট্রিক্ট রুল, জিমে নো মোবাইল ফোন। তাহলে তোমরা ফোনগুলো রাখো কোথায় ওই সময়? বাইরে ড্রয়ারে স্যার, সবার ওখানেই থাকে। চলো একটু দেখাবে হেমন্ত, কোথায় ওটা? সমস্ত ফোন একসাথে এক জায়গায়, সেম প্যাটার্ন। কে কে যাওয়া আসা করে এই ড্রয়ারের কাছে? স্যার শুধু আমি আর আমার স্টাফেরা, আর কেউ নয়। স্যার
মনে হচ্ছে এই জিমটাতে আর ওই স্যালুনটাতে একটা কমন লিংক আছে। হেমন্ত, স্যার। তোমার সমস্ত ক্লায়েন্ট আর স্টাফ সবার ডিটেলস চাই আমার, তাড়াতাড়ি। ওকে স্যার। এদের মধ্যে কারো আওয়াজ ম্যাচ করলো? না স্যার। জেনি, কুনাল, হেমন্ত, জয়ন্ত, মালবিকা, খুনি এদের মধ্যেই কেউ হতে পারে, যে কেউ। সে যে জিমেও ছিল আর স্যালনেও। কিন্তু একটা কথা শিওর স্যার, জেনি বা কুনালের মধ্যে কেউ নয়। আমি এদের ক্রেডিট কার্ড, বিল আর ফোন রেকর্ড চেক করেছি। এদের জিমের সাথে কোনো যোগাযোগই নেই। আর না জিমের ট্রেনারের স্যালনের সাথে। কেউ তো হবে না এদের মধ্যে। যে এত কম টাকার জন্য খুন করতে পারে, সে খুব তাড়াতাড়ি এগুলোকে বিক্রি করারও চেষ্টা করবে, যাতে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। যোগেশ, তোমার কি মনে হয়? স্যার, এই ল্যাপটপ, ব্রেসলেট, স্টেশনারি জিনিস এসব তো রোজকার জিনিস, এগুলো খোঁজা খুব কঠিন। আর এই লাফিং বুদ্ধ? লাফিং বুদ্ধ, অ্যান্টিক পিস, এটা খোঁজবার চেষ্টা করতে পারি। চেষ্টা করলে হবে না, খোঁজ নিতে হবে, বুঝেছো? অনেক পুরনো মনে হচ্ছে এই লাফিং বুদ্ধ। কোনো না কোনো জায়গা নিশ্চয়ই আছে যেখানে এই ধরনের স্পেশাল অ্যান্টিক পিসেস কেনা আর বিক্রি করা হয়। একটা জায়গার কথা মনে পড়েছে, আমাকে একটু সময় দিন, আমি একটু পরেই বলে দিচ্ছি। স্যার। হ্যাঁ ঠিক আছে, এখন যাও, কাজে লেগে পড়ো। হ্যাঁ পঙ্কজ, কি পেলি তুই সোশ্যাল মিডিয়ায়? স্যার এরা খুবই বোকা। পার্সোনাল লাইফে সবকিছু লুকিয়ে রাখে আর সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলে দেয়। এই দেখুন, হেমন্তর পুরো বায়োডেটা। ফ্রিল্যান্স ম্যাসাজার অ্যাট ডি ইউনিসেক্স সেলুন। স্যার ওখানে তো এমন নাটক করছিল যেন ও কিছুই বুঝতে পারছে না। ধরে নিয়ে এসো ওই হেমন্তকে। মিথ্যে কথা বলেছো তুমি আমাদের। তুমি ওই ওখানে ডি ইউনিসেক্স সেলুনে কাজ করতে, আর তুমি ফোন করেছিলে ওখানে ওই এলিনার ফোন থেকে আর এখানে অমরের ফোন থেকে। স্যার আমি কারোর ফোনে হাতও দিইনি স্যার। হ্যাঁ আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম যাতে আপনি আমাকে সন্দেহ না করেন। স্যার আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। তুমি এখনো মিথ্যে কথা বলছো, এখনো মিথ্যে কথা বলছো তুমি। রাজের উপর ফিজিক্যাল অ্যাসাল্ট হয়েছিল, সেটাও জোরে ফোর্সের সাথে। তুমি তো ভীষণ স্ট্রং না? হ্যাঁ স্যার আমি কাউকে খুন করিনি স্যার। স্যার আসলে ব্যাপারটা হচ্ছে ডি সেলুনে জব তো আমি 6 মাস আগে ছেড়ে দিয়েছিলাম স্যার। তারপর আমি ওদের কারোর সাথে টাচে নেই স্যার। আমি সত্যি কথা বলছি স্যার। এক সেকেন্ড স্যার, এলিনা ওখানে যাওয়া শুরু করেছিল 2 মাস আগে। ও যদি বলে যে 6 মাস ধরে ডি সেলুনে যায়নি, তাহলে এলিনার ফোন পাওয়াটা ওর পক্ষে অসম্ভব। হ্যালো, হ্যাঁ স্যার, ওই দোকানটার বাইরে আমি দাঁড়িয়ে আছি, যেখানে ওই লাফিং বুদ্ধাটা আছে। একটা লম্বা চওড়া বডি বিল্ডার টাইপের ছেলে ছিল, ওই লুজ জামা কাপড় পরেছিল, দাড়ি ফাড়ি রেখেছে, হ্যাঁ, আর চশমাও পরেছিল। গুড জব যোগেশ, ঠিক আছে। স্যার এই যতীন ক্লিন শেভ, এ হতে পারে না। এই হেমন্তর দাঁড়িয়ে আছে আর ও বডি বিল্ডারও। এই মালবিকা এ বডি বিল্ডারও না, এর দাঁড়িয়েও নেই। আমার মনে হচ্ছে এই হেমন্তই স্যার। এই হেমন্তর উপর নজর রাখো। আর বাস একটা জিনিসই বাকি আছে যেটার থেকে আমরা কিছু জানতে পারি, ওই ছুরি। স্যার আমরা তো এইভাবে অপেক্ষা করতে পারি না,
বুঝতে পারছি না যে ওখানে খুনি কিভাবে প্ল্যান করছে। এই যোগেশ আমাদের জন্য যে ছবিটা এঁকেছিল সেটাও কোনো কাজে লাগলো না। এখন ওই খুনিকে ধরতে গেলে আমাদেরও ওর মতো করেই ভাবতে হবে। স্যার একটা কাজ করা যাক, জিম আর সেলুনে যতগুলো কাস্টমার আছে তাদের সবার লিস্ট বানিয়ে ফেলি। কেন স্যার? দেখো, খুনি ওর প্ল্যান সাকসেস করার জন্যই 2 জায়গার কাস্টমারদের টার্গেট করছে। যদি ওর মতো করে ভাবা যায় তাহলে আবার ওই কাস্টমারদের নামেই কিছু অর্ডার করবে। আর যদি আমরা এই নামের লিস্টগুলো অনলাইন শপিং এর যতগুলো ওয়েবসাইট আছে তাদের সবাইকে দিয়ে দিই, তাহলে যখনই কারোর নামে অর্ডার আসবে আমরা জানতে পারবো। কিন্তু স্যার, যদি খুনি আবার কোনো চুরি করার প্ল্যান নাই করে থাকে তাহলে? করবে, ও আবারও প্ল্যান করবে। 1,50,000-এর জন্য যে একজন সাধারণ মানুষকে যে খুনও করতে পারে, সে লোভে পড়েছে এই সব জিনিসপত্রে, তাই সে দ্বিতীয়বার ভুল করবেই করবে। আর এবার আমরা তৈরি থাকবো ওর জন্য। হ্যাঁ স্যার। দেখো পঙ্কজ, ওই যে অরুণ, ও সেলুনের ক্লায়েন্ট, অর্ডার এই অরুণই দিয়েছিল। ওকে, একটু পরেই ফোন আসবে, রেডি থেকো। স্যার আমি একদম রেডি হয়ে বসে আছি। গুড। আর ওর অরিজিনাল অ্যাড্রেসেই যাচ্ছি স্যার। হ্যাঁ, হ্যালো স্যার, আমি ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি, কি করব? কি করবে মানেটা কি? বাড়ির ভেতর ঢুকে যাও, ডেলিভারি করো। ওকে স্যার। 1 মিনিট হোল্ড করুন তো। মিস্টার অরুণ, আপনার জন্য প্যাকেজ আছে। কি আছে এতে? সেটা তো আপনিই জানেন স্যার, আপনি অর্ডার দিয়েছিলেন। না না, আমি তো অর্ডার করিনি। আপনি অর্ডার দেননি? না। এটা আর ইউ শিওর? হ্যাঁ আমি শিওর। ঠিক আছে স্যার, আমি এটা রিটার্ন নিয়ে যাচ্ছি। ওকে। পঙ্কজ, এই অরুণ তোমাকে অর্ডার দেয়নি তো? কোনো ব্যাপার না, তুমি চলে এসো। হ্যাঁ, আমরা বোধহয় কোনো ভুল করছি। বললাম তো পুরবি, এর ওপরে কোনো আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি। তুমি ডবল চেক করেছো? আরে আমি ট্রিপল চেক করেছি, এই নাইফে একটাও ফিঙ্গারপ্রিন্ট নেই। কিন্তু একটা কথা ঠিক পুরবি, একটা কথা ঠিক যে রাজের খুন এই ছুরি দিয়ে হয়েছে, কারণ এই ছুরির ওপর আমরা রাজের রক্তের ট্রেসেস পেয়েছি। রাইট? রাইট। আরো একটা ব্যাপার, এই নাইফটা একটু স্পেশাল, আলাদা। এটাতে যে ডিজাইনগুলো করা আছে না, ভালো করে দেখো। এইটার মধ্যে কিছু সিম্বল মতন রয়েছে। স্যার, এটার কোনো মানে আছে নাকি এমনি? আই হোপ পুরবি এর কিছু একটা মানে আছে, যাতে আমরাও বুঝতে পারি সিম্বলটার মানে কি। স্যার, এই সিম্বলের ভাষা কে বুঝতে পারে? আমি এমন একজন লোককে জানি যে হয়তো এর মানেটা বুঝতে পারবে। এই যে ছুরিটা দেখছেন, এটা কম করে 200 বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শন। এটা আপনারা পেলেন কি করে? আমরাও এটাই জানতে চাই স্যার, যেটা এলো কোথা থেকে। দেখে তো এটা রাজস্থানের কোনো বিশেষ রাজঘরানার মনে হচ্ছে। এটা কি করে বুঝলেন আপনি? এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটা এইটা সেন্টারে। হ্যাঁ। আর এই কারুকার্য দেখছেন, এই দেখুন, নিখুঁত শিল্প। এটা সেই সময়কার, দ্যাট ইজ 100%, আই এম শিওর। স্যার, স্যার আমি আপনার কম্পিউটারটা ব্যবহার করতে পারি? আরে জিজ্ঞেস করো কি আছে, যাও। স্যার, এই ছবিটা তো এই ছুরিরই। এটা তো 10 লাখ টাকা। 10 লাখ টাকা ছুরি কে কেনে? এটা ছুরি নয়, ইটস আ পিস অফ হিস্ট্রি। আর দেখুন, এটার একটা স্পেশাল কভারও নিশ্চয়ই থাকবে।
লাখ? এর কভার 60 লাখ টাকা? 60 লাখ কভারের দাম? হ্যাঁ স্যার, স্টোর ম্যানেজারকে ফোন করছি। হ্যালো, হ্যালো, আমি পূর্বী বলছি সিআইডি থেকে। আমি আপনাদের ওয়েবসাইটে একটা অ্যান্টিক ছুরি দেখতে পেয়েছি। এর আইটেম নাম্বার হলো 7117। আপনি বলতে পারবেন কে কিনেছে? ইয়া শো ম্যাম, ওয়েট। আচ্ছা, ওই ছুরিটা তো গত সপ্তাহেই আমাদের এখান থেকে কেউ নিয়েছেন। আর হ্যাঁ, আজকেই তো সেটার কভারের জন্য 4 লাখ টাকা অ্যাডভান্সও করা হয়েছে। ডেলিভারি কবে আছে? আজই। ইনফ্যাক্ট আমাদের যে ডেলিভারি বয় আছে হয়তো পৌঁছে যাবে এক্ষুনি। আচ্ছা, যেই কভারটা কিনেছে তার নাম আর অ্যাড্রেসটা চাই। আর যে ছেলেটা ডেলিভারি দেবে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, তাড়াতাড়ি। ওকে স্যার, এসএপি স্যারকে ফোন করতে হবে। আর যেই ডেলিভারি এজেন্ট রয়েছে তাকে ট্র্যাক করতে হবে। আরে, এটা আবার কি জায়গা? আমি আবার ভুল জায়গায় চলে এলাম না তো? হ্যাঁ, এটাই তো সেটা মনে হচ্ছে। অ্যাড্রেসটাও তো এক। একটা ফোন করে দেখি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আপনি যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেখানে পৌঁছে গেছি। হ্যাঁ স্যার, আপনি কোথায় আছেন? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এখানে তো কেউ নেই, একদম ফাঁকা জায়গা এটা। টিপ? ঠিক আছে স্যার, আমি না হয় ভিতরেই যাচ্ছি। মেরো না আমায়, ছেড়ে দাও। কে তুমি? ছেড়ে দাও আমায়। কি করছো কি তোমরা? মেরো না। তাহলে এই পুরো খেলাটাই এই ছুরির কভারের জন্য হচ্ছিল? ক্লান্ত হয়ে গেছিলাম আমি নিজের জীবন নিয়ে আর আমার এই 50,000 টাকার চাকরি নিয়ে। সমস্ত বড় লোকেদের দেখে রাগে মাথা গরম হতো আমার। রোজই তারা নতুন নতুন জিনিসপত্র কিনত, যেগুলোর ওদের কোনো প্রয়োজনই ছিল না। ওরা দামি দামি জিনিস কিনতো আর সেগুলোকে ইউজও করতো না। আর আমার একটা 100 টাকার জিনিস কেনার আগেও 10 বার ভাবতে হতো আমাকে। আমি খুব চেষ্টা করেছি, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি করতাম? লাইফস্টাইলটাই এরকম ছিল আমার। ডিভোর্স হয়ে গেছিল, হাত থেকে বাড়িটা বেরিয়ে যাচ্ছিল, পাওনাদাররা টাকার জন্য পড়েছিল। এত টেনশনে একমাত্র শপিং করেই আমি একটু রিল্যাক্স হতে পারতাম, কিন্তু কিন্তু টাকাই তো ছিল না আমার কাছে। তাই তুমি তাদেরকে লুট করা শুরু করে দিয়েছিলে যারা অনলাইন শপিং করে, তাই তো? শুধু তাই নয়, এর মধ্যে তুমি কুনালকে, নিজের বয়ফ্রেন্ডকেও জড়িয়ে নিয়েছিলে। কুনাল এতদিন পর্যন্ত নিজের খরচের জন্য ওর বাবা মার উপরেই ডিপেন্ড করত, সেই জন্য আমি ওর কাছ থেকে টাকা চাইতে পারতাম না। তাই আমি ওকেও নিজের পার্টনার করে নিই।
যাতে ও আমাকে ছেড়ে না চলে যেতে পারে। কিন্তু ওই ছুরিটা তোমাকে ফাঁসিয়ে দিল। ওই ছুরিটা তুমি কিনে তো ফেলেছো, কিন্তু ওর কভারটা কিনতে পারোনি, যেটা 60 লাখ টাকা ছিল। আর সেই টাকা জোগাড় করতে তুমি একের পর এক ডেলিভারি বয়দের খুন করতে শুরু করে দিলে। আজকে ওকেও মারতে চেয়েছিল, যার ছুরির কভার ডেলিভার করার কথা ছিল। আমরা ভেবেছিলাম যে ছুরি আর তার কভারটা বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে একটা নতুন পৃথিবী করব। বিক্রি করে? হ্যাঁ, যেভাবে তুমি একজন পুরুষের ছদ্মবেশে ওই লাফিং বুদ্ধ বিক্রি করতে গেছিলে। তুমি তোমার আওয়াজ কি করে বদলালে যখন তুমি যতীনকে ফোন করেছিলে? ভয়েস মডিউলেটর অ্যাপ দিয়ে। আমার মনে হয়েছিল যে এরকম করলে হয়তো পুলিশ আমাকে সন্দেহ করবে না, জয়ন্ত আর হেমন্তকেই সন্দেহ করবে। আর সেই অ্যাপের ব্যবহার করে তুমি রাজকে এসজে মিলে ডেকেছিলে কি? বড় লোক হওয়ার খুব শখ না তোমার? ও বড় লোক হতে চেয়েছিল, টাকা চাই তার, টাকা। আর সেই জন্য নিরীহ ডেলিভারি বয়দের পেছনে পড়েছিল। একজনকে তো খুনই করে দিয়েছে, একজন তো কোনো রকমে বেঁচে গেছে, আর একজনকে আমরা বাঁচালাম। কি ক্ষতি করেছিল ওরা তোমার? হ্যাঁ বলো, কেন খুন করেছো ওকে? আফসোস হচ্ছে না তোমার কুকর্মের জন্য? আফসোস হচ্ছে, আফসোস হচ্ছে নিজের জীবন নিয়ে। আমি যদি অন্যদের মতো বড় লোক হতাম তাহলে এই সব কিছু করার কোনো প্রয়োজনই পড়তো না আমার। খুন করার জন্য কোনো কারণই সঠিক নয়। আর তুমি যদি টাকার কথাই বলো, তোমার থেকে বেশি প্রয়োজন রাজ আর যতীনের ছিল। আর ওদের কাছেও অনেক সুযোগ ছিল, ওরাও লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে পালিয়ে যেতে পারতো, কিন্তু ওরা এরকম করেনি, কারণ ওরা পরিশ্রমী ছিল, সৎ ছিল, তোমাদের মতো দাগী ক্রিমিনাল নয়। আজ থেকে শুরু হবে তোমার নতুন জীবনের এক অধ্যায়, জেলের গড়াদের পেছনে। জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গেছিল না? আর তোমার কোনো চিন্তা নেই, এবার শুধু ভাবতে থাকবে নতুন নতুন ভাবনা, কিভাবে টাকা কামানো যায় অনলাইন শপিং থেকে। আর ততক্ষণে ফাঁসির হুকুম তো হয়েই যাবে। না না না, আমার ওই এক স্বপ্ন। যশবন্ত, কোমল কেমন আছে? একই রকম শান্ত, ওই একই রকম স্বপ্ন দেখছে। আগে স্ট্রেসটা কাটিয়ে ওঠার পর থেকে জানি না কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। রিল্যাক্স, ঠিক হয়ে যাবে। আরে কিভাবে ঠিক হবে? 1 মাস ধরে চলছে। সব ঠিক হয়ে যাবে, আমি ডক্টরকে দেখাবো তো। আরে ফোনটা কেন তুলছে না? কি হয়েছে?
অন্বেষা আর আমার সন্ধেবেলায় পার্টিতে যাওয়ার কথা। সকাল থেকে ফোন ট্রাই করছি, ও ফোন তুলছেই না। আরে তুমি অভয়কে ফোন করো না। কোমল এখন কোথায়? ওই বাইরে গেছে, আর্ট গ্যালারিতে কোনো কাজ আছে। অভয়, অন্বেষা কোথায়? ফোন তুলছে না কেন? কি কি কখন? আমি আসছি। ঠিক আছে আমি আসছি, দাঁড়াও। আরে কি হয়েছে? অন্বেষা কাল থেকে নিখোঁজ। হোয়াট? এগুলো তো সব স্কেচ। স্যার এই স্কেচেসগুলো আমারই করা। আমি একজন আর্টিস্ট। আচ্ছা, দারুণ। তাহলে কিছু বিশেষ ব্যাপার আছে যে তুমি এই স্কেচগুলোকে এখানে নিয়ে এসছো? হ্যাঁ, কি? এই পেন্টিংগুলোয় যে জায়গাটা আছে আর যা কিছু হচ্ছে, এগুলো আমি স্বপ্নে দেখি। এটা গত 1 মাস ধরে হচ্ছে। আর কিছু মনে পড়ে কি এটা ছাড়া? না স্যার, শুধু এই জায়গাটাই। স্যার যা কিছু এই পেন্টিংয়ে দেখাচ্ছি, এই সবগুলো মনে হয় আমার সাথেই হচ্ছে। আমি ওখানে উপস্থিত। এই লাল শাড়ি পরা মহিলার খুন, এই লোকটা ওকে গুলি মারছে। স্যার আর্টিস্ট তো হয়তো একটু বেশি ইমাজিন করে ফেলেছে। যা ভেবেছিল হয়তো ঠিক সেরকমই স্বপ্নে দেখেছে। না স্যার, আমার প্যারেন্টসরাও এটাই ভাবেন, কিন্তু এটা সত্যি নয়। আমার মনে হয় যে এটা হয়ে গেছে বা হতে চলেছে। আচ্ছা, এইরকম জায়গা থেকে তুমি আগেও কোনোদিন গিয়েছো? না স্যার, এই জায়গাতে তো আমি আগে কখনোই যাইনি। তাহলে স্বপ্নে তুমি এগুলো দেখছো কি করে? হ্যাঁ স্যার, লাস্ট মান্থ আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম নৈনিতাল। ওখানে এমন কিছু ঘটে, তারপর থেকেই এটা হয়। কি হয়েছিল বলো? না স্যার, কিচ্ছু মনে নেই। কোন কোন বন্ধু ছিল ওখানে? স্যার আমার 2 জন বন্ধু ছিল, ইলা আর রাহুল। ইলা আর রাহুল? পুরবি, কোমলের থেকে ইলা আর রাহুলের ফোন নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করো আর কোমলকে বাড়ি ছেড়ে দিয়ে এসো। কোমল, তোমার এই ছবি ফটোগ্রাফগুলো যদি রাখি আপত্তি নেই তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, এসো এসো। স্যার, এই কোমল যেটা বলছিল এরকম হতে পারে নাকি? কেন হতে পারে না পঙ্কজ? নিশ্চয়ই হতে পারে। এমন বাড়ি খুঁজতে হবে যা চার্চের আশেপাশে হবে। এটাও জানি না যে মুম্বাইয়ে নাকি মুম্বাইয়ের বাইরে। রেজিস্ট্রেশন অফিস থেকে জানার চেষ্টা করি, যদি মুম্বাইতে এরকম কোনো জায়গা থাকে জেনে যাবো স্যার। রেজিস্ট্রেশন অফিস আর প্রপার্টি রেকর্ড অফিসে খোঁজ নিয়ে দেখি। দেখা যাক কোমল যেটা বলেছে সেটা সত্যি ছিল নাকি এটা ওর স্বপ্ন ছিল। যে করে হোক আমার স্ত্রীকে খুঁজে বের করুন ইন্সপেক্টর স্যার। স্যার আমার স্ত্রী আজ পর্যন্ত আমাকে না বলে নিজের বাপের বাড়ি পর্যন্ত যায়নি। আর স্যার আজকে এমন অবস্থা যে 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও আমি জানি না যে আমার স্ত্রী কোথায় আছে। তুমি বলো না ওনাকে যে উনি যেন আমার স্ত্রীকে খুঁজে আনেন। ইন্সপেক্টর স্যার, প্লিজ অন্বেষাকে খুঁজে দিন, প্লিজ। দেখুন ম্যাম, আমরা কোনো জাদুকর নই যে ফটো দেখিয়ে খুঁজে বের করব। চেষ্টা করছি। আচ্ছা আপনি এটা বলুন, অন্বেষা দেবী হারিয়ে যাবার আগে ওনাকে আপনারা কখন আর কোথায় দেখেছিলেন? কালকে দুপুরেও বাড়ি থেকে বেরিয়েছিল ইন্সপেক্টর স্যার। আচ্ছা বলতে পারবেন উনি কিভাবে গিয়েছিলেন? রিক্সাতে না ট্যাক্সিতে? আমাদের গাড়িটা নিয়ে গেছিল স্যার। ঠিক আছে, আপনি গাড়ির নাম্বারটা দিন। ঠিক আছে, ওনার নাম্বারটা সার্ভিলেন্সে দিয়ে দিচ্ছি আর ট্রাফিক ডিপার্টমেন্টকে ইনফর্ম করে দিচ্ছি গাড়ির ব্যাপারে। আপনারা চিন্তা করবেন না, খুঁজে বের করব। আচ্ছা শুনুন। হ্যাঁ স্যার। উনি নিখোঁজ হবার আগে পরনে কি ছিল? স্যার
আমার স্ত্রী লাল রঙের একটা শাড়ি পরেছিল। হ্যাঁ স্যার, ও আমাদেরও ওরকমই একটা স্বপ্নের কথা বলেছিল। একজন মহিলার কথা, লাল শাড়ি পরা, একটা গান ছিল। কিন্তু স্যার ওখানে তো এরকম কিছুই ছিল না। যেখানে আমরা গেছিলাম সেখানে তো এরকম কিছুই দেখতে পাইনি আমরা। আর এমনিতেও ও তো আমাদের সাথে পুরোটা সময় ছিল। আচ্ছা, এইরকম স্বপ্ন ওর কবে থেকে আসা শুরু হয়? মানে ট্রিপে যাওয়ার আগে নাকি তারপরে? স্যার ট্রিপে যাওয়ার দুদিন পর থেকে। কি হয়েছিল দুদিন পরে? স্যার ওখানে কয়েকজন শিকারী ছিল, ওনারা হঠাৎ করে আমাদের সামনে এসে আমাদের গান পয়েন্টে রাখেন। আর স্যার আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। আর জানেন, কোমল বন্দুক দেখে এতটাই ভয় পেয়ে গেছিল যে ও কিছুক্ষণের জন্য পুরো ফ্রিজ হয়ে গেছিল, আর তারপর অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। ওই শিকারীরা তোমাদের বিরক্ত করেছিল? মানে মারপিট করেছিল বা হুমকি দিয়েছিল? না স্যার, আমাদের দেখে ওরাই তো ভয় পেয়ে গেছিল। ইনফ্যাক্ট যখন কোমল অজ্ঞান হয়ে যায় তখন তো ওরা পালিয়েই গেছিল। স্যার চার্চের আশেপাশে তো এরকম কোনো বাড়ি নেই। হ্যালো, চেষ্টা করলে কাজ হবে না, বুঝেছিস? রেজাল্ট চাই। থ্যাংক ইউ। স্যার বলছিল মার্কেট এরিয়াতে হয়তো এরকম বাড়ি পাওয়া যাবে। কিছু জানতে পারলে? না স্যার। স্যার। হ্যাঁ পূরবী? স্যার ঠিক সেরকমই বাড়ির খোঁজ পেয়েছি যেরকম আমরা খুঁজছিলাম। কোথায় এটা? জানি না এইসব কিছু কি হয়েছে নাকি হতে চলেছে। যদি কোমল বন্দুক দেখে ভয় পেয়ে গিয়ে তারপরে অজ্ঞান হয়ে যায় আর তারপর এই স্বপ্ন দেখে, তাহলে কি ওই খুনের সঙ্গে জড়িত আছে? স্যার এখনো এটাই বুঝতে পারছি না, এগুলো বাস্তব না স্বপ্ন। বিশ্বাসই করতে পারছি না, ঠিক এরকম জায়গায় ওই পেন্টিং এ ছিল। স্যার কাগজে যে রেকর্ড আছে সেটা অনুযায়ী এটাকে ঝিলমহল বলা হয়। এই ঝিলমহল কোমলের স্বপ্নে কেন আসছে? এমন কি ব্যাপার আছে এই জায়গায় যে এই জায়গাটাও স্বপ্নে আসছে? আচ্ছা, এর মালিককে ডেকেছো? হ্যাঁ স্যার, আমি বাড়িটার মালিককে ফোন করে দিয়েছি। পুলিশ এখানে? এরা এখানে কি করছে? নমস্কার স্যার, আপনি এখানে? আমরা এখানে কিছু ইনভেস্টিগেশন করতে এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো? একে? স্যার আমার নাম অভয়, আমি এই জায়গাটার মালিক। হ্যাঁ স্যার। স্যার এনার স্ত্রী নিখোঁজ হয়েছেন, ওনার গাড়িটা এখান থেকে 2 কিলোমিটার দূরে পাওয়া গেছে, আর ওনার মোবাইল লোকেশন এই জায়গাটা দেখাচ্ছে বলে এসেছি। ও, আমরাও এখানে একটা মার্ডারের তদন্ত করতে এসেছি। কোনো একজন মহিলার খুন হয়েছে এখানে, যে লাল শাড়ি পরেছিল। স্যার কি বললেন আপনি? এমন একজন মহিলার মার্ডার হয়েছে যে লাল রঙের শাড়ি পরেছিল? হ্যাঁ স্যার, লাল রঙের শাড়ি তো আমার স্ত্রী অন্বেষাও পরেছিল। বাড়ির তল্লাশি নাও তাড়াতাড়ি।
বাড়ি পুরনো, সিন্ধুকও পুরনো, তালা নতুন। করছেন কি? এইটা কি হয়ে গেল অন্বেষা? কে মারলো তোমাকে এইভাবে? ফ্রেডি, কমল আর ওর মা বাবাকে ডাকো, আর ডক্টর সালুকেও। মনে হচ্ছে কোমল একে খুন হতে দেখেছিল নিজের স্বপ্নে। স্যার, স্যার, আপনি এক্ষুনি কোমলের নাম বললেন? ওই মালা আর যশবন্তের মেয়ে কোমল? হ্যাঁ। কি ও তাহলে আমার অন্বেষার খুন হতে দেখেছে? তুমি এদের সবাইকে চেনো? হ্যাঁ স্যার, খুব ভালোভাবেই। একে অপরকে চেনে? এটা কি ব্যাপার? কি হয়েছে স্যার? 1 মিনিট, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ। হ্যালো, কোমল, যদি তুমি জানতে যে আমার অন্বেষার খুন হয়ে গেছে তাহলে তুমি আমাকে বললে না কেন? আর এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আর তোমরা কি দেখছো হাঁ করে? আর মালা, তুমি তো অন্বেষার বান্ধবী ছিলে, তোমাকে তো কোমল নিশ্চয়ই বলেছিল, তাহলে তুমি আমাকে বললে না কেন যে আমার অন্বেষা মারা গেছে? আমারও তো মাথায় কিছু ঢুকছে না অভয়। আরে কোমল কিভাবে অন্বেষাকে খুন হতে দেখলো বুঝছি না, তাও আবার খুন হওয়ার আগে। মানে তুমি কি বলতে চাইছো? অভয়, কোমল গত 1 মাস ধরে একটা স্বপ্ন দেখছে, লাল রঙের শাড়ি পরা একটা মহিলা খুন হচ্ছে। আমরা মনে করেছি এমনি ভুল বকছে। স্যার, ইনি সেই মহিলা নন। কোমল, একটু ভালো করে দেখো, লাল শাড়ি যেমন তুমি দেখেছিলে, আর এই জায়গাটাও তো সেই একই রকম যেটা তুমি স্বপ্নে দেখেছিলে। স্যার, এই জায়গাটা তো সেটাই, কিন্তু অন্বেষা আন্টি উনি নন যিনি আমার স্বপ্নে আসতেন। তাছাড়াও ওই মহিলাকে তো গুলি করে খুন করা হয়েছে। এনার তো গলা কাটা। একদম সত্যি বলছে দয়া। এই বাচ্চা মেয়েটা কোমল একদম ঠিক কথা বলছে। এটা সেই মহিলা নয় যাকে ও খুন হতে দেখেছে। কিন্তু ডক্টর সালুকে, আপনি এখানে আসবার সময় নিচে আমি রক্ত দেখেছি,
ধুলোয় মেশা। আমার মনে হয় এখানে অনেক বছর আগে কেউ খুন হয়েছিল। স্যার তার মানে এখানে আরো একটা খুন হয়েছে? হতে পারে। আর সেও লাল শাড়ি পরেছিল, আর ওকে মারা হয়েছিল গুলি করে। পুরবি, ফ্রেডি, ঘরটা আর একবার তল্লাশি নাও। এতক্ষণ ধরে কোমল যা বলেছে তা সবটাই সত্যি হয়েছে, এটাও সত্যি হতে পারে। স্যার এই মেয়েটা সবকিছু জানে স্যার, আমি জোর গলায় বলতে পারি, কিন্তু ও কিছুই বললো না আমাদেরকে। 1 মাস আগে নাকি ও স্বপ্ন দেখেছে যে কোনো মহিলার মার্ডার হয়ে যাচ্ছে, ও বাহানা বানাচ্ছে স্যার, অ্যাক্টিং করছে ও। স্যার আপনি জিজ্ঞেস করুন ওকে যে কে মেরেছে আমার অন্বেষাকে। অভয়, কোমল যে মেয়েটাকে স্বপ্নে মরতে দেখেছে সেটা অন্বেষা নয়। না স্যার, আমি বিশ্বাস করি না ওর এই কথায়। আমার তো মনে হচ্ছে যে ওই মেরেছে আমার স্ত্রীকে। কেন মারবে কোমল অন্বেষাকে? কেন মারবে? কি পাবে ওকে মেরে? অভয়, শেষবার যখন অন্বেষার সঙ্গে দেখা করেছিলে তখন ওই সময় ব্যবহার কেমন ছিল? কোনো কথা নিয়ে ডিস্টার্ব ছিল বা ব্যবহার অদ্ভুত ছিল? হ্যাঁ স্যার, একটু ডিস্টার্ব ছিল ও স্যার। ডিস্টার্ব ছিল? কি ব্যাপারে? স্যার আসলে হঠাৎ করে আমাদের ব্যবসাটা বন্ধ হয়ে গেছিল, পুরো নিঃস্ব হয়ে গেলাম আমরা, সব শেষ হয়ে গেল আমাদের স্যার। অন্বেষা বলল যে সবকিছু ঠিক হয়ে যাবে অভয়, সব ঠিক হয়ে যাবে। টাকা সংক্রান্ত বিষয়ে কথা ছিল স্যার ওর সাথে। টাকা? পঙ্কজ, এই মুহূর্তে তুমি অন্বেষার কল ডিটেলস বার করো। জানো কে কে কল করতো ওকে, আর কি ধরনের লোকেদের সঙ্গে ও বেশি কথা বলতো ফোনে, ঠিক আছে? আরও ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের ডিটেলসও বার করো। এই অন্বেষার খুন কোনো পুরনো অপরাধের সঙ্গে যুক্ত। স্যার ভিতরে কিছু নেই। যদি আরো একটা খুন হতো তাহলে কিছু না কিছু তো পাওয়াই যেত, কিন্তু কিছুই নেই। এমনও তো হতে পারে যে খুন করে লাশটাকে কোথাও ফেলে দিয়েছে কিংবা পুড়িয়ে দিয়েছে। 1 মিনিট, সিমেন্ট হতে পারে লাশটাকে কোথাও পুঁতে দেওয়া হয়েছিল, কারণ কোমলের ওই স্কেচে সিমেন্টের সলিউশন ছিল। তাহলে কোথাও একটা কাজ করো, এই বাড়িতে দেখো এমন কোন জায়গা আছে যেখানে খুব শীঘ্রই সিমেন্টের কাজ হচ্ছে। যাও তাড়াতাড়ি। পুরবি, ফ্রেডি, হ্যাঁ স্যার। এই দেওয়ালটা অন্য দেওয়ালের থেকে আলাদা। এখানে এই প্লাস্টারগুলো ফেটে গেছে, আর এই দেওয়ালটা একদম পরিষ্কার। এই দেওয়ালে কিছু গন্ডগোল আছে, এই দেওয়ালটা ভাঙতে হবে। মনে হচ্ছে স্যার দেওয়ালে কিছু একটা আছে। তাই দেখো, এখানে একটা কঙ্কাল পড়ে আছে। কঙ্কাল?
বুঝে উঠতে পারছি না যে একটা মেয়ে যে ঝিলমহলে যায়নি, যে কোনোদিন লাল শাড়ি পরা মহিলাকে খুন হতে দেখেইনি, সে এই ধরনের স্বপ্ন দেখে কি করে? ওই সব জানছে কি করে? আর আমরা ওর কথাটা মিথ্যে প্রমাণ করতে পারি না স্যার, কারণ ও যা যা বলেছে তার প্রমাণ পেয়েছি আমরা। সেই জন্যই তো আমার খটকা লাগছে যে ও অন্বেষাকে খুন হতে দেখেইনি। স্যার, কোমলের ডাক্তারের সঙ্গে আমি কথা বলেছি, তো উনি বলছেন যে এরকম মানসিক অবস্থায় ওর সঙ্গে আমরা রিগ্রেশন সেশন করতে পারবো না। রিগ্রেশন সেশন করতে পারবো না কেন? উনি বলছেন ও অসুস্থ হয়ে পড়তে পারে, ওর মাথায় যদি কোনো চাপ পড়ে যায় তো। আমি ওনাকে বললাম যে আমরা এটা কি করে বুঝবো যে ও যে স্বপ্নের কথা বলেছে সেটা কি, ও কি করে বলছে। তো উনি বললেন যেটাকে লিউসিড ড্রিমিং বলে। এটা কোনো মানসিক রোগ নয়, কোনো কল্পনাও নয় স্যার, এটা আসলে একটা মানসিক পরিস্থিতি। লিউসিড ড্রিমিং? সালুকে হয়তো আমি ভুল বলছি না। লিউসিড ড্রিমিং তাকেই বলে যখন কোনো লোক স্বপ্ন দেখে, সেটা কখনো তার বাস্তবে ঘটেছিল। ইউ আর রাইট স্যার, এই কেসেও ঠিক সেটাই ঘটেছে। এটা একটা সত্যি ঘটনা, আর এই মেয়েটা সেই ঘটনার একটা অংশ, তাই ওর স্বপ্নে এসেছে। এই মেয়েটা যদি এই ঘটনার সাক্ষী হয় তাহলেও আমাদের বলছে না কেন? ও এটা কেন বলছে যে ওই জায়গাটা জানে না, ও খুন হতে দেখেনি? সেটাই তো প্রবলেম দয়া, এইটাই বুঝতে পারছি না মেয়েটা সব করছে কেন। এই কিছু লুকিয়েও রাখছে আবার বলছেও। একবার যদি এই কঙ্কালটার ব্যাপারে আমরা জানতে পারি না যে এটা কার ছিল। বস, এই কঙ্কালটা একজন মহিলার, যার বয়স 38 থেকে 40 বছর। আর কার্বন রেটিং এ জানা গেছে যে এই কঙ্কালটা 10 বছরের পুরনো। কি মানে? ওর খুন 10 বছর আগেই হয়েছিল? যে খুনটা 10 বছর আগে হয়েছিল ওর স্বপ্ন কোমল এখন কি করে দেখছে? এটা কি করে সম্ভব স্যার? এইটাই হয়েছে দয়া। আর বস, এই মহিলার মৃত্যু হয়েছে গুলি লাগার কারণে। এ দেখো এখানে, এই পাঁজরের হাড়ে এইখানে গুলি লেগেছিল। আর স্যার ওই রক্ত মাখা যে আঙুলের ছাপটা ছিল ঝিলমহলে, ওটা কার ছিল? সেটাও এই মহিলার। ডিএনএ ম্যাচ করে গেছে। আচ্ছা সালুকে, তুমি এর ফেস রিকনস্ট্রাকশন করতে পারবে? হ্যাঁ, আমি চেষ্টা করছি বস। তো আরো কিছু বলুন যাতে এই মহিলার ব্যাপারে আমরা আরো কিছু জানতে পারি। হ্যাঁ, এর দাঁত থেকে কিছু জানা যেতে পারে। বস, এই মহিলা জিঞ্জিভাইটিস রোগের পেশেন্ট। আর এই রোগের পেশেন্ট বেশিরভাগ নিজের জন্য মাড়ির ডেঞ্চার বানিয়ে রাখে। যদিও 10 বছর হয়ে গেছে, তবুও জানতে পারা যাবে যে হয়তো কোনোদিন ইনি ডেঞ্চার বানিয়েছিলেন। একটা কাজ করো, অভয় আর কোমলের পরিবারের মধ্যে থেকে খোঁজ নাও যে কোনো মহিলার এই রোগ ছিল কিনা। আশ্চর্য, কি বলছেন আপনি? কোমল যেটা স্বপ্নের মধ্যে খুন হতে দেখেছে সেটা তো 10 বছর আগে ঘটে গেছে, তাও তো এই ঝিলমহলে। হ্যাঁ, আর আমাদের মনে হয় কোমল সেই সময় ওখানে ছিল যখন এই খুনটা হচ্ছিল। অফিসার, 10 বছর আগে কোমলের 7 বছর বয়স। একটা 7 বছরের বাচ্চা সেখানে গিয়ে কি করবে? সেটা তো আমরাও জানতে চাইছি, যে একটা 7 বছরের মেয়ে এখান থেকে 50 কিলোমিটার দূরে ঝিলমহলে কি করে পৌঁছলো। একা তো নিশ্চয় যাবে না, গেলে নিশ্চয় কারো সঙ্গেই যাবে। অফিসার, কোমল যখন ছোট ছিল আমাদের সাথে বাইরে যেত, আর আমার এটাও মনে পড়ছে না যে আমি কখনো ওকে ঝিলমহলে নিয়ে গেছি। আর এমনিতেও ঝিলমহল 15 বছর ধরে বন্ধ পড়ে আছে। আর কখনো কখনো রুমা দেবীর সঙ্গে ঘুরতে যেত। সেটাকে রুমা দেবী কোমলের দিদা, উনি ওর দেখাশুনো করতেন। এখন কোথায় ও? 9 বছর আগেও কাজ ছেড়ে দিয়েছে। ওর অ্যাড্রেস, ফোন নাম্বার কিছু তো আছে আপনার কাছে? হ্যাঁ আছে, দিচ্ছি। এই ড্রাইভার কতদিন ধরে আপনার কাছে কাজ করছে? ওকে পুরনো? আরে হ্যাঁ, পুরনো। কতদিন ধরে কাজ করছো? বেশ কয়েক বছর কাজ করছি স্যার। কখনো কোমল ম্যাডামকে ঝিলমহলে নিয়ে গেছো? না স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এখনো এখানেই আছি স্যার। আচ্ছা, ওকে ওকে স্যার। ইয়া মিস্টার যশবন্ত, আপনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়?
এটা 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 হতে পারে না, এসব মিথ্যে, সব মিথ্যে। আপনারা সব মিথ্যে বলছেন আমায়। মিথ্যে কথা বলছো তুমি। সব জানার পরেও তুমি আমাদের বোকা বানাতে চাইছিলে। আমি কেন করবো আপনাদের মিসগাইড? কেন বলনি যে মহিলাকে কোমল খুন হতে দেখেছিল তাকে তুমি চিনতে? আসলে স্যার আমি ঠিক জানতাম না যে কোমল যে মহিলাকে খুন হতে দেখেছিল সে তার মা হয়, কল্পনা। আমরা ওই স্কেলিটনের ডেন্টাল ক্লাস থেকে জানতে পেরেছিলাম যে ডক্টরের কাছ থেকে কল্পনা নিজের ডেন্টাল ট্রিটমেন্ট করাতো, সেই বলল যে ওই মেয়েটা তোমার পরিবারের ছিল, তোমার স্ত্রী কল্পনা যশবন্ত। আপনাকে হাত জোর করে বলছি স্যার, প্লিজ কোমলকে বলবেন না যে ও ওর মাকে খুন হতে দেখেছিল। প্লিজ বলবেন না স্যার, প্লিজ, এটা রিকোয়েস্ট আমার। ঠিক আছে, তাহলে সত্যিটা কি বলে ফেলো। তোমার স্ত্রীকে কে খুন করেছে আর কেন? আর এই কথাটা তুমি আমাদের কাছে কেন লুকুলে? আমার এটা জানা নেই স্যার, ব্যাস শুধু এটাই জানি যে কল্পনা অনেক বছর আগে আমায় ডিভোর্স দিয়েও আমার ছেড়ে চলে গেছে। কেন? ওর সাথে কারো প্রেম হয়ে গেছিল, ব্যাস 3 বছরের কোমলকে আমার কাছে ছেড়ে চলে গেল, আর তখন থেকে কোমলকে মালাই মানুষ করছে। কোমল কি জানে যে মালা ওর সৎ মা? না, সেটা জানে না। এই কল্পনা যশবন্তকে ডিভোর্স দিয়ে কোথাও চলে গিয়েছিল, তো তাহলে ও ঝিলমহলে এসে মরে গেল কি করে? আর ওর খুনের সময় কোমল কি করে দেখলো? অনেক কিছু জানি আমি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলে তবে না। যখন আমি ওদের বলতে চেষ্টা করলাম, ওরা আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিল। চাকরি থেকে বের করে দিয়েছে? কেন কেন বের করেছিল? আসলে হয়েছে কি, একবার যখন কোমল বাইরে থেকে ঘুরে ফিরেছিল তখন খুব চুপচাপ হয়ে গেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছে, কিন্তু কোমল আমাকে কিছুই বলেনি। আর তার ঠিক 2 দিন পরে ওই ড্রাইভার সম্পদ সম্পদ পড়ে যাওয়ার জন্য ওর মাথায় আঘাত লাগে আর ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এই কথাটা আমি সাহেবকে আর ম্যাডামকে বলেছিলাম, কিন্তু ওনারা আমাকেই চুপ করিয়ে দিলেন আর তারপর চাকরি থেকে তাড়িয়ে দিলেন। সেদিন কোমল ঘুরতে বাইরে গিয়েছিল, ফিরে আসার পর থেকে চুপচাপ, আর তারপর কেউ ওকে সিঁড়ি থেকে ধাক্কা দেয়, ও স্মৃতিশক্তি হারায়। আর কয়েক বছর বাদে হঠাৎ করে কেউ একজন এসে কোমলের দিকে বন্দুক তাক করে। কোমল অজ্ঞান হয়ে যায়। জ্ঞান আসার পরে ওর ওই মার্ডারের স্বপ্ন আসা শুরু হয়ে যায়। ইন্টারেস্টিং। আচ্ছা, কোমল ফিরে আসার পর যে চুপচাপ ছিল, ও কার সাথে ফিরেছিল? বিকাশ বাবুর সাথে। যেখানে কল্পনার খুন হয়েছিল 10 বছর পরে ঠিক সেরকম ওই একই কাপড় পরা অন্বেষার ওখানে খুন হয়ে গেল। এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না বস। হতে পারে 10 বছর আগে হওয়া খুনের সাক্ষীও, আর খুনি ওকে কোনো বাহানা করে ওখানে ডাকে আর ওকে খুন করে দেয়। আর এই অন্বেষা খুনিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল, তো ওকে রাস্তা থেকে সরিয়ে দিল। তাহলে তো কোমলকেও কেউ মেরে ফেলতে পারে। খুনি হয়তো ভাবছে ও স্মৃতিশক্তি যদি আবার ফিরে আসে, ওকে নিশ্চয়ই মারার চেষ্টা করবে। আরে মা তো বলেছিল বিউরো যেতে, বাবা ওখানেই আছে। তুমি তো অন্য কোথাও নিয়ে যাচ্ছ। ঠিক বলেছ, আমি তোমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি? তোমাকে তোমার মায়ের কাছে। কেন বাজে কথা বকছো? মা তো বাড়িতে। মালা, ও তোমার আসল মা নয়। তোমার আসল মা সে হলো কল্পনা। 10 বছর আগে তুমি যাকে খুন হতে দেখেছ। কি? আর এখন তোমার পালা। আর খবরে আসবে কোমলের অ্যাক্সিডেন্টে মৃত্যু। বেশি চালাকি করো না। কেউ আছেন? কোমল, সিআইডি। এই চল বাইরে, চল বাইরে।
কমলকে বাড়িতে পৌঁছে দিয়ে তুই এইসব কার কথায় করছিস? হ্যাঁ, বল। হ্যাঁ, বিকাশ স্যার। কি হয়েছে তোমার বিকাশ? কথা বলো দাদা, একটু তাড়াতাড়ি করুন। জানি না কি হয়েছে স্যার। অফিস থেকে মিটিং এর পর এসেই অজ্ঞান হয়ে গেছে। নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। তাড়াতাড়ি করুন দাদা। একে তো বীজ দেওয়া হয়েছে, কিন্তু ওকে কে বীজ দিল? আমরা তো ভাবছিলাম যে বিকাশই খুনি, শেষে বিকাশই শিকার হয়ে গেল। তার মানে খুনি অন্য কেউ হবে। কে হতে পারে? স্যার, আচ্ছা যশবন্ত নয় তো? বউ ছেড়ে পালিয়ে গেছিল, তাই বদলা নেওয়ার জন্য সুযোগ বুঝে ঝিলমহলে ডেকে নিয়েছে ওকে আর মেরে দিয়েছে। মালাও হতে পারে। ওরা হয়তো ভয় হচ্ছিল যে কল্পনা যদি ফিরে আসে, সেই জন্য রাস্তা থেকে সরানোর জন্য ওকে খুন করে দিয়েছে। আর অন্বেষা? অন্বেষাকে কেন মারা হলো? স্যার, অভয় আর যশবন্ত একসাথে বিজনেস করছিল। হতে পারে অন্বেষা কিছু জেনে গেছিল যেটাও জানা উচিত ছিল না, তাই মুখ বন্ধ করে দিয়েছে ওর সারা জীবনের জন্য। এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য একটাই উপায় আছে। একটা উপায় আছে। কি কি স্যার? কোমলের সাইকো অ্যানালাইসিস, রিগ্রেশন টেস্ট করতে হবে কোমলের। 10 বছর পিছিয়ে নিয়ে যেতে হবে ওকে, যখন ও 7 বছর বয়স ছিল। তারপর ওকে প্রশ্ন করব, দেখি কি উত্তর পাওয়া যায়। কিন্তু স্যার, সমস্ত সাইকিয়াট্রিস্ট, ডক্টর সালুকে সবাই তো বারণ করেছেন ওর সঙ্গে টেস্টটা না করার জন্য। এর জন্য ওর বিপদ হতে পারে স্যার। অভিজিৎ, করতে হবে মানে করতেই হবে, তারপর দেখা যাবে। কে মেরেছে ওই মহিলাকে কোমল? বলো কোমল। মা, মায়ের হাতে বন্দুক। এটা শোনার আগে মরে যায়নি কেন? যেই মেয়েকে আমি এত ভালোবেসেছি, তার অভিযোগ আজ আমার উপরে। এটা অভিযোগ নয় ম্যাডাম, এটাই বাস্তব। এই সব মিথ্যে। কি করেছেন আমার মেয়েটার সাথে? কি করেছেন বলুন? হ্যাঁ, হতে পারে আমি ওর সৎ মা, আমি ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবেসেছি। তাহলে আপনার সৎ মেয়ে আপনাকে কেন ব্লেম দিচ্ছে? অফিসার, আমি জানি না কোমল কেন আমাকে দোষারোপ করছে। আমি সত্যিই জানি না। আমি স্বপ্নেও কোমলের ব্যাপারে কখনো খারাপ চাইনি, কখনো না। কে মেরেছে ওই মহিলাকে ঝিলমহলে 10 বছর আগে? অভয়ঙ্কা। অভয় আঙ্কেলের হাতে বন্দুক। না, তোমরা সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। এটা ওই 3 জনের প্ল্যান, মা, বাবা আর মেয়ের, যার মধ্যে তোমরাও শামিল রয়েছো। একটা কথা বলুন, কোন এমন বোকা মানুষ হবে যে নিজের স্ত্রীকে মেরে নিজের বাড়িতেই পুঁতে রাখবে বলুন? আর আমি ওই কল্পনাকে কেন মারতে যাব? আর আমি তো ওকে ইনফ্যাক্ট চিনতামও না। কোমল, 10 বছর আগে ঝিলমহলে তুমি কাকে দেখেছিলে? কে মেরেছে ওই মহিলাকে? বাবা,
আমি আমি বাবাকে দেখেছি। বাবা একটা বন্দুক হাতে। আরে মিথ্যে কথা বলছো। ওখানে কিভাবে দেখতে পারে ও আমাকে? কারণ আমি তো তখন নিউ ইয়র্ক যাচ্ছিলাম, আমি ফ্লাইটে ছিলাম। ও বিকাশকে দেখে থাকবে ওই ঝিলমহলে। যশবন্ত বাবু, আপনি কি করে জানলেন যে বিকাশ ঝিলমহলে ছিল আর ওই কল্পনাকে মেরেছে? হেসে গেলেন না? হ্যাঁ, আমরা কোনো রিগ্রেশন সেশন করিনি কোমলের সঙ্গে। এটা তো শুধু একটা নাটক ছিল সত্যিটা বের করার জন্য, আর আপনি সত্যিটা বলে ফেললেন। হ্যাঁ, তাহলে এবার এটাও বলে ফেলুন, কেন মেরেছেন আপনি কল্পনাকে? কেন মেরেছেন? কল্পনা ফিরে আসতে চাইছিল, আর ও ফিরে এলে প্রথমত আমি তো মালাকে হারাতাম, আর দ্বিতীয়ত কল্পনার সমস্ত প্রপার্টি যা কোমলের নামে ছিল আমার হাত থেকে বেরিয়ে যেত। কেমন বাবা আপনি? বাবারা তো সন্তানের জন্য পৃথিবীর সমস্ত সম্পদ এক করে, আর আপনি নিজের মেয়ের সম্পত্তি কেড়ে নিতে চাইছিলেন। বাহ! আমি কোমলের আসল বাবা নই। মানে? আমি কল্পনাকে শুধু ওর প্রপার্টির জন্যই বিয়ে করেছিলাম। কোমল আসলে কল্পনার আগের স্বামীর সন্তান, আর এই কথাটা শুধু আমি আর কল্পনাই জানতাম। আর কিছুদিন একসাথে থাকার পরে কল্পনা তোমাকে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দেওয়ার জন্য আমি কিছু শর্ত রেখেছিলাম। আমি বলেছিলাম ডিভোর্স পেপারে আমি তখনই সই করব যখন ও আমায় সমস্ত প্রপার্টি দিয়ে দেবে। কিন্তু ও তো ভীষণ চালাক ছিল, ও তো উল্টে অন্য শর্ত রাখলো। আমায় বলল কি ও সমস্ত প্রপার্টি কোমলের নামে করে দেবে। যতদিন আমি কোমলকে দেখাশোনা করব ওই সম্পত্তি আমার থাকবে। আর ও নিজেই কোমলকে ছেড়ে চলে গেল অন্য কারোর সাথে। আর 2-3 বছর পর হঠাৎ আমায় ফোন করে বলতে চাইলো কি যে ও ফিরে আসতে চায় আমার কাছে, কোমলের কাছে, কোমলের প্রপার্টির কাছে। তুমি কল্পনাকে মারলে কি করে? আমি আমার পুরনো বন্ধুদের এক জায়গায় ডাকি, বিকাশ, অন্বেষা আর ড্রাইভার সম্পদ। আর কল্পনাকে মিষ্টি করে ফোন করে বললাম যে ও যেন তাড়াতাড়ি ঝিলমহলে চলে আসে, ইম্পর্টেন্ট ব্যাপার ডিসকাস করব। আর কল্পনা ঝিলমহলে চলে আসে, আর আপনি ওকে মেরে দিলেন। আমি ওকে মারিনি, বিকাশ আর অন্বেষা মেরে থাকবে। আমি তো নিউ ইয়র্কের ফ্লাইটে ছিলাম। কোমল মধ্যখানে কোথা থেকে এলো? ও খুন হতে কি করে দেখলো? প্রচন্ড একরকমই। বিকাশ যখন ঝিলমহলের জন্য রওনা হলো তখন কোমলও জিদ ধরলো যে ও সঙ্গে যাবে বিকাশে। তখন বাধ্য হয়ে ওকে নিয়ে আসতে হলো। বিকাশ ওকে একটা আইসক্রিম দিল আর ওকে বললো যে তুমি গাড়িতেই বসো। আর বিকাশ গাড়ির দরজাটা লক করতে ভুলে গেল, আর কোমল পিছন পিছন এসে সবকিছু দেখে ফেললো। বাঁচাও! 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 আর ধরা পড়ার ভয়ে তুমি ওকে সম্পদকে দিয়ে ধাক্কা মারিয়ে দিলে। ও বেঁচে তো গেল, কিন্তু ওর স্মৃতিশক্তি চলে গেল। স্মৃতিশক্তি চলে যাওয়ার কারণে আমার রাস্তাটা পরিষ্কার হয়ে গেল, আর পথের কাঁটাটাও দূর হয়ে গেল। তাহলে তুমি অন্বেষাকে কেন মারতে গেলে? অন্বেষার বিজনেসটা ভালো চলছিল না। ও আমায় ব্ল্যাকমেল করা শুরু করে দিল। বলতে লাগলো কি কল্পনার মৃত্যুর ব্যাপারে সবাইকে বলে দেবে। বাধ্য হয়ে ওকেও মারতে হলো। আমার অন্বেষাকে তুই মেরেছিস? তোকে আমি ছাড়বো না আজকে। বন্ধু হয়ে এরকম প্রতারণা করলি তুই? বাহ যশবন্ত, বাহ! একটা অপরাধ ঢাকতে গিয়ে আপনি 3-3টে অপরাধ করলেন। নিজের স্ত্রীকে খুন করলেন, বন্ধুদেরকেও খুন করলেন, আর নিজের মেয়েকেও 2বার মারার চেষ্টা করেছিলেন শুধু টাকার জন্য। আইন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আপনার তো কঠোরতম শাস্তি হবে, ফাঁসি হবে আপনার, ফাঁসি।